এখন শ্রীলঙ্কাতে বাজে রাত 2:30 এবং আমি মাত্র হসপিটাল থেকে হোটেলে আসলাম। আমার কাছে মনে হচ্ছে যে এই ভিডিওটা যদি আমি লেট করে বানাই এবং এই 1-2 ঘন্টা বা একদিনের মধ্যে যদি কেউ ডিসিশন নিয়ে ফেলে একটা ট্রিপের এবং সে যদি পরবর্তীতে সাফার করে, আমি একটু হলেও সেই লায়াবিলিটিসটা বহন করব। সো দ্যাটস ওয়াই এত রাতেই আমার কাছে মনে হলো ভিডিওটা বানিয়ে ফেলি। ফিটস এয়ারলাইন্স এত জঘন্য এয়ারলাইন্স আমি আমার লাইফে কখনো এক্সপিরিয়েন্স করি নাই। আমাকে যারা চেনেন তারা জানেন যে আমি দেশ বিদেশে অসংখ্য দেশ ঘুরেছি এবং অনেক টেরিবল এক্সপিরিয়েন্স হয়েছে, অনেক ভালো এক্সপিরিয়েন্স হয়েছে, কিন্তু এত খারাপ কখনো হয়নি। সো যারা আমরা আসলে ট্রাভেল নিয়ে কাজ করি, যেমন অ্যাজ গো গার্লস ফাউন্ডার, আমি অলওয়েজ আমাদের মেয়েদেরকে চিন্তা করি কীভাবে সেফলি একটা ট্রিপ তাদেরকে দেয়া যায়। এবং সেই সূত্রে ফিটস এয়ারলাইন্সের সাথে আমি টুকটাক জানতাম যে ওদের একটা ঝামেলা আছে। আমি খুব একটা ট্রাভেল করি না, বা আমার যারা গোগালসের থেকে ট্রিপ পারচেস করে তাদেরকেও আমি কখনো এই এয়ারলাইন্সটা সাজেস্ট করি না। এবং যারা গোগালসের সাথে এত বছর ধরে ট্রিপ করেছেন জানেন যে আমরা শ্রীলঙ্কান এয়ারলাইন্সটাই দিই। একটা বা দুটা ম্যাক্স গত 2 বছরে যখন একেবারেই টিকিট পাইনি শ্রীলঙ্কান এয়ারলাইন্সে, তখন ফিটসে দেওয়া হয়েছে। দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম আমি কিছু গ্রুপ টিকিট পারচেস করি যে হ্যাঁ, এবার একটা বড় গ্রুপ নিয়ে আমরা একটু শ্রীলঙ্কা যাব। এবং আমার উদ্দেশ্য ছিল যে আমি নিজেও যেহেতু যাচ্ছি একটা বড় গ্রুপ নিয়ে, সো আগে থেকে টিকিটটা পারচেস করে রাখলে হয়তো বা একটু রিজনেবল প্রাইসে পাওয়া যায়, বাট নট দ্যাট মাচ রিজনেবল প্রাইস। এবং আমি আপনাকে যদি আমার কোটেশনটা দেখাই, আমাদের এয়ারলাইন্সের মানে ফিটস এয়ারলাইন্সকে বলা হয় বাজেট, এই জন্য এত খারাপ। 56,500 টাকা ইজ বাজেট এয়ারলাইন্স, মাত্র 2-2.5 ঘন্টার জার্নি। থাইল্যান্ডে আমি চলে যেতে পারি 37-38 হাজার টাকা দিয়ে, নেপাল চলে যেতে পারি, ইভেন আশেপাশে আরও অনেক কান্ট্রিতে 40,000-45 হাজার টাকা, মালয়েশিয়াতে 45 হাজার টাকায় ফ্লাই করা যায়, সিঙ্গাপুরে যাওয়া যায়। সেখানে শ্রীলঙ্কাতে 56,500 টাকা ইজ বাজেট এয়ারলাইন্স। কোনো ফুড দেয় না, মানলাম, এটা জেনে শুনে আমরা টিকিটটা কাটি। এত টেরিবল। আমি যদি গতকালকের এক্সপিরিয়েন্সের কথা বলি, গতকাল আমাদের ফ্লাইট ছিল রাত 2:15 সেখানে আমরা গোগালসের ট্রাভেলার আপুরা ছিল, আমি ছিলাম, আমাদের আরেকজন প্রেজেন্টার আছে মাহমুদা মাহা, সে ছিল, জেসি ইসলামকে আপনারা চেনেন, সে ছিল, আরেকজন ফেমাস প্রেজেন্টার আমাদের সাথে ছিল সারা আলম। সো আমরা সবাই খুব মজা টজা করি, ছবি টবি তুলি এবং এয়ারলাইন্সের জন্য ওয়েট করি। ওরা জাস্ট কোনো ইনফরমেশন না দিয়ে 30 মিনিট ডিলে করে আমাদেরকে এয়ারক্রাফটে উঠায়। এবং এত বাজে মানে সিচুয়েশন এয়ারপোর্টে আমি আমার লাইফে কখনো দেখিনি। এতবার এয়ারপোর্ট ক্রস করা হয়েছে। যখন আমরা বোর্ডিং নিতে যাই, ফিটস এয়ারের যে অফিসার ছিলেন বোর্ডিং পাস দেয়ার, এত বাজে বিহেভিয়ার, আমাদের সাথে কিচ্ছু করে নাই, কিন্তু আমরা তাকিয়ে তাকিয়ে দেখছিলাম ছেলেগুলোর সাথে, কয়েকটা ছেলের সাথে এত দুর্ব্যবহার সে করেছে যে আমার ইচ্ছা করছিল আমি গিয়ে সেখানে প্রতিবাদ করি, শুধুমাত্র যাতে একটা কেওয়াস সৃষ্টি না হয়, এই জন্য জাস্ট আমরা চুপচাপ ছিলাম, কিছু বলিনি ওনাকে। এত দেরি করেছেন উনি একটা বোর্ডিং পাস দিতে, মানে লাইনে মানুষ দাঁড়িয়ে আছে, তার এত স্লো। এবং শেষমেশ আমরা 4 ঘন্টা আগে এয়ারপোর্ট গিয়েও জাস্ট লাউঞ্জে বসে, এত ক্ষুধা লেগে গেছে, কারণ রাতের বেলা স্বাভাবিক আমরা যখন বের হয়েছি তখন তত খেয়ে বের হওয়া হয়নি, 4 ঘন্টা এয়ারপোর্টে লেগে গেছে। জাস্ট এক খাবার প্লেটে নিয়ে বসছি, আমাদেরকে না খেতে দিয়ে জোর করে নিয়ে গেল যে আমাদের জন্য নাকি দেরি হয়ে যাচ্ছে, আমরা শুধু 2 জন প্যাসেঞ্জার, বাকি সবাই উঠে গেছে, প্লেন ছেড়ে দিবে, যেতে হবে। সো খেতে পারলাম না ঠিকমতো, জাস্ট কোনো রকম 1-2 চামচ খেয়ে উঠে গেলাম, উঠে এয়ারক্রাফটে উঠলাম, খুব ভালো কথা। ওঠার সাথে সাথে জানতে পারলাম কি, তাদের এয়ারক্রাফটের যান্ত্রিক ত্রুটি, তারা এখন ফ্লাই করবে না। সরি, যান্ত্রিক ত্রুটি না, তখন জানতে পারলাম কি রানওয়ে বন্ধ হয়ে গেছে, তারা এখন ফ্লাই করতে পারবে না। আমাদেরকে কী করতে হবে, 1.5 ঘন্টা বসে থাকতে হবে এয়ারক্রাফটের মধ্যে। প্রথমে 1.5 ঘন্টা শুনে একটু খারাপ লেগেছে, বাট স্টিল আমরা ওয়েট করেছি, ঠিক আছে, একটা সিচুয়েশন হয়েছে, আমরা ওয়েট করি। 1.5 ঘন্টা পরে আমরা জানতে পারলাম কি এয়ারক্রাফটের যান্ত্রিক ত্রুটি হয়েছে, এখন এটা ফ্লাই করতে পারবে না। তাহলে কি করা উচিত, আমাদেরকে লাউঞ্জে বসার ব্যবস্থা করে দেওয়া উচিত, বা আমাদের জন্য, যাতে এতগুলি যাত্রী, শিশুও ছিল এই ফ্লাইটে, ছোট ছোট শিশুরাও ছিল, এভাবে আটকে রাখাটা একটা, আমার মতো অ্যাজমার সিভিয়ার প্রবলেম আছে, আমি তো ব্রিথ করতে পারছিলাম না, এবং শ্বাসকষ্ট, সেই সাথে পেইন শুরু হয়ে গেছে ব্যাক সাইডে, এরকম একটা সিটে এতক্ষণ বসে থেকে প্রচণ্ড খারাপ অবস্থা প্রত্যেকটা মানুষের। যখন 4 ঘন্টা পার হয়ে যায়, প্রত্যেকে তারপরেও দেখলাম যে কেউ তেমন একটা কথা বলছে না। আমরা কয়েকজন মেয়ে এবং আমাদের মেয়েদের আরেকটা গ্রুপ ছিল, একটা গ্রুপ ছিল, ওরা আমরা 7-8 জন গিয়ে আমরা একটু চেষ্টা করলাম ওদের সাথে যোগাযোগ করার। তখন আমরা জানতে পারলাম যে না, এটা আসলে এয়ারক্রাফটের ত্রুটি না। তখন আমরা যখন চেপে ধরেছি তখন বললো তাদের ফুয়েল নাই, তাদের যে ফুয়েলটা ছিল ওটাতে প্রেশার ঠিকমতো পাচ্ছে না, তাই জন্য তার কাছে রিস্ক মনে হচ্ছে, ফ্লাই করতে পারবে না। সে নাকি বাংলাদেশ বিমান থেকে
ফুয়েল আনার চেষ্টা করছে, তারপরে শুনলাম সে কাতার এয়ারওয়েজ থেকে ফুয়েল আনার চেষ্টা করছে, তারা দিচ্ছে না। হাউ ফানি থিংস ইট ইজ। সেটা গেল, আমরা বসে আছি, বারবার আমাদের এই ধরনের ইনফরমেশন দিচ্ছে। তারপরে আমরা জানতে পারলাম এই এয়ারক্রাফটটা যখন ল্যান্ড করে গতকাল রাতে, তখন এটা এত বেশি শেক করেছে, টার্বুলেন্স হয়েছে যে একজন সেন্সলেস হয়ে গেছে এবং তাকে হুইল চেয়ারে করে নামাতে হয়েছে এবং বাকি আরও অসংখ্য যাত্রী অসুস্থ হয়ে গেছে, এত টার্বুলেন্স হয়েছে। তাহলে যেই এয়ারক্রাফটটা এত ঝামেলা করে ল্যান্ড করেছে তাকে তোমরা কিভাবে চিন্তা করো ওই দিনই আবার ফ্লাই ব্যাক করে শ্রীলঙ্কাতে নিয়ে আসার, এবং এতগুলো যাত্রীকে তুমি প্লেনে উঠে ওয়েট করাচ্ছ, না হাউ কাম, আই ডোন্ট নো। তারপরে আমরা প্রায় 5-6 ঘন্টা বসে থাকার পরে ওরা প্রত্যেকের ক্ষুধা লেগে গেছে, কারণ কেউ তো ঠিকমতো আসলে, আমরা তো ওই যে বললাম যে লাউঞ্জে বসেও তো খেতে পারি নাই। যাত্রীরা যখন একটু কথা বলা শুরু করলো তখন তারা বললো আপনাদেরকে রিফ্রেশমেন্টের ব্যবস্থা করা হচ্ছে। হোয়াট কাইন্ড অফ রিফ্রেশমেন্ট? এখানে মানুষজন বসে মারা যাওয়ার উপক্রম, তারা না বের হতে দিচ্ছে না, তারা কোনো কথা বলছে। তারপরে অনেকক্ষণ চেপে ধরা পরে ওরা বলল যে পাইলটের ফ্লাইং আওয়ার শেষ হয়ে যাবে 7টা 20-এ, 7টা 20-এর মধ্যে যদি এয়ারক্রাফট উঠতে পারে তাহলে উঠবে, না হলে আজকের ফ্লাইট সাসপেন্ড। সো আমরা একটু স্বস্তি নিলাম যে ঠিক আছে, যদি সাসপেন্ড হয় তাও ভালো, কারণ লাইফ রিস্কের থেকে তো ভাই অন্য কিছু ইম্পর্ট্যান্ট না, ট্রিপটা ইম্পর্ট্যান্ট না, উই ক্যান পোস্টপোন দ্য ট্রিপ। তারপরে যেটা করলো তারা আমাদেরকে ওয়েট করলো 7:30টার সময়, যখন বললাম যে 7টা 20 তাহলে তো পাইলটের ফ্লাইং আওয়ার শেষ, আপনারা কেন এখনও ঘোষণা দিচ্ছে না, কী করবেন? তখন 5-10 মিনিট পরে বলতেছে না আমরা সব সর্ট করে ফেলেছি, এখন এটা ফ্লাই করার মতো প্রস্তুতি নিচ্ছে, আমরা ফ্লাই করব। প্রত্যেকটা যাত্রী কেউ যে আসতে চায় না, কেউ আসতে বলেছে যে ফ্লাইটটা সাসপেন্ড করেন, আমরা আজকে রাতে যাই বা পরের আরেকটা এয়ারক্রাফট নিয়ে আসেন সেটাতে যাই, যান্ত্রিক ত্রুটি যেহেতু হচ্ছিল আমরা যেতে চাচ্ছি না লাইফ রিস্ক নিয়ে। এবং নাওয়েডেজ আপনারা জানেন যে মানে বিমান দুর্ঘটনা এত বেড়েছে যে কিছু বলার নেই। তারপরে ওরা প্রত্যেকটা যাত্রীকে জিম্মি করে, আমার এটা এই ওয়ার্ডটা বলতে হচ্ছে যে তুমি একটা পয়সা রিফান্ড পাবে না এয়ার ফিটস থেকে। আমি যদি চলে যাই আমাদেরকে বলছে হ্যাঁ আপনারা রিফান্ড পাবেন, আপনারা যদি ইয়ে করেন সেলফ অফলোড নেন আপনারা রিফান্ড পাবেন। তো যখন আমরা সেলফ অফলোড নেওয়ার কথা বললাম যে আমরা চলে যাব, তখন সে বলতেছে এখন তো প্লেন ফ্লাই করবে, এখন নিলে তো আপনি কিছু পাবেন না। পুরোপুরি কথা উল্টো। তারপরে সে একটা মেইল আইডি দিল যারা যারা অফলোড হয়েছে, অনেকেই আমাদের ট্রাভেলাররা অনেকে অফলোড হয়ে গেছে। অবন্তী ও আমাদের সাথে আসছিল, ও ও নিজে সেলফ অফলোড হয়েছে এবং ওকে একটা মেইল আইডি ধরে দিয়েছে, কোনো প্রুফ দেয় নাই। এবং আমি বারবার বলেছি একটা লিখিত দিতে, যে আপনি যে টাকাটা রিফান্ড করবেন সেটা একটা লিখিত দেন, কিচ্ছু দেয় নাই ওরা। একরকম পারলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়, যারা যারা অফলোড নিয়েছে একরকম পারলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। লাগেজটা পর্যন্ত নামিয়ে দেয়নি এবং একটা ভুলভাল লাগেজ মেয়েটাকে দিয়েছে, আরেকজনের লাগেজ, যে মেয়েটা অলরেডি ফ্লাই করে শ্রীলঙ্কাতে এসছে তার লাগেজ ওকে দিয়ে ওকে মানে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার মতো অবস্থা, এভাবে করে বের করে দিয়েছে। এবং সেটাকে আমি যখন আবার ওদেরকে বললাম যে আপনি একটু স্লো করেন, বা আপনি আরেকটা আমাদের লাগেজকে আপনি ভুল লোককে দিয়ে দিয়েছেন, সেটা আমাদেরকে আনতে হবে, কারণ আমাদের ট্রাভেলার তো একজন যাচ্ছে, সে গিয়ে কী ইউজ করবে তার লাগেজটা যদি থেকে যায়। ওরা জাস্ট একটা কথাও শুনলো না এবং প্রত্যেকটা যাত্রীকে জিম্মি করে ফ্লাই করলো এবং সেই ফ্লাইটটা নিয়ে শ্রীলঙ্কাতে ল্যান্ড করলো। যাক আলহামদুলিল্লাহ যে এই ফ্লাইটটাতে আমরা আসলে মানে আসতে পেরেছি, শ্রীলঙ্কা পর্যন্ত জীবন নিয়ে পৌঁছাতে পেরেছি, কিন্তু এমনও হতে পারতো যে অনেক বড় কোনো দুর্ঘটনা ঘটে গেছে। সো ফিটস এয়ারলাইন্সের এক্সপিরিয়েন্স এর আগেও আমি শুনেছি টেরিবল, যেটা বললাম গো গার্লস কখনোই ফিটসের সাথে ট্রাভেল করতে চায় না বা করেও না ইউজুয়ালি। দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম এবং এখানেই লাস্ট। ফিটস এয়ারের সাথে গো গার্লস কোনো দিন কখনো আর কোনো ট্রিপ করবে না, সে যদি সে 10,000 টাকাও টিকিট দেয় তাও করবে না, যদি না এই এয়ারক্রাফটটা তাদের নিজেদেরকে আপগ্রেড করে নতুন রূপে ফিরে আসে। সো আমি চাই টোটালি ফিটস এয়ারলাইন্স স্টপ হয়ে যাক বাংলাদেশে অপারেট করা, এবং বাংলাদেশ থেকে যদি ভালো কোনো এয়ারলাইন্স শ্রীলঙ্কাতে অপারেট করতে পারে তাহলে আমরা ট্যুর করব, না হলে ট্যুর করার কোনো প্রয়োজন নেই। কারণ সবার আগে জীবন। এর আগে আপনারা নেপাল দুর্ঘটনা দেখেছেন, এর থেকে ট্র্যাজেডি মানে আর কিছু হতে পারে না। সো এরকম ট্র্যাজেডি যেন আর না হয়। ফিটস এয়ারলাইন্সের যারা যারা সাফারার আছেন কাইন্ডলি আমি একটা গ্রুপ লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই গ্রুপ লিঙ্কে এসে আপনারা জাস্ট আপনাদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করেন। আমি বাংলাদেশে ফিরে আমি চাই এদের অ্যাগেনিস্টে কেস করতে, এবং শুধুমাত্র কেস না, যেই ট্রাভেলার আছে যারা যারা সাফারার প্রত্যেকে যেন তাদের কম্পেনসেশনটা ঠিকঠাক মতো পায়, এবং এই কম্পেনসেশনটা ঠিকঠাক পাওয়ার ব্যাপারটা এনশিওর করতে পারলেও এই এয়ারলাইন্সগুলো সচেতন হবে যে মানুষের জীবনের দাম আছে, মানুষের যে ট্যুর করতে যায় তারা যে শখ করে কোথাও ঘুরতে যায় সেটার একটা মূল্য আছে, এবং যা তাভাবে যেন তেনভাবে যা কিছু করে
তারা পার পাবে না, এতটুকু আন্ডারস্ট্যান্ড যদি ওদেরকে দেওয়া যায়, আমার মনে হয় ওরা এরপর থেকে ভালোভাবে অপারেট করার চেষ্টা করবে। এবং বাংলাদেশের মতো দেশকে আসলে অনেকেই তুচ্ছ তাচ্ছিল্য করে, অনেকেই খারাপ ফ্লাইট দেয়, এবং আমি অনেক বড় বড় এয়ারলাইন্সের সাথে ফ্লাই করেছি। কাতার থেকে যখন আমি লন্ডন যাই, সেই এয়ারক্রাফটসের অবস্থা ভাই আহামরি, কিন্তু যখন কাতার থেকে এটা বাংলাদেশে আসতেছে, আকাশ পাতাল পার্থক্য। যখন আপনি টার্কিশ এয়ারলাইন্সে চলেন বা অন্য যে কোনো এয়ারলাইন্সে আমি দেখেছি, এই মানে নেগলেক্ট একটা ব্যাপার বাংলাদেশের প্রতি আছে প্রত্যেকটা এয়ারলাইন্সের। সো আমাদের উচিত এটা নিয়ে কথা বলা এবং এটার অ্যাগেনিস্টে একটা স্টেপ নেওয়া। সো আমি চাই আমার সাথে যারা যারা আছেন, আমি বাংলাদেশে ফিরে অবশ্যই ফিট স্যারের বিরুদ্ধে যতটুকু লিগ্যাল অ্যাকশন নেওয়া সম্ভব আমি সেটা নিব। এবং আমি চাই আপনারাও আপনাদের এভিডেন্সগুলো নিয়ে এই গ্রুপে পোস্ট করেন, এবং আপনাদেরকে একসাথে নিয়ে যদি আমরা একটা আমরা যদি একসাথে প্রতিবাদ করতে পারি, আমার মনে হয় এটা আরও বেশি ওয়ার্ক করবে, আরও বেশি প্রেশার যাবে, এবং ওরা এটা নিয়ে নতুন করে ভাববে। থ্যাংক ইউ সো মাচ।